আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম মোসলেহ ভাই। ওকে, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ২১শে টেলিভিশনের দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। জি মোসলেহ ভাই, প্রথমেই খেলাপি ঋণ নিয়ে কথা বলতে চাই। শুরুটা করতে চাই এভাবে যে আপনি জানেন যে খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার দিয়েছে, যে ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে নতুন নিয়মিত করার জন্য গ্রেস পিরিয়ড ২ বছর, ১০ বছরের মধ্যে পরিশোধ করা যাবে। ডাউন পেমেন্টেও শিথিলতা এনেছে মাত্র ২%। এই যে এত বড় একটা সুবিধা দেওয়া হলো, এটা নিয়ে মুডিজের আপত্তি রয়েছে এবং মুডিজ বলছে যে এই নবায়নের নতুন সুবিধা ঝুঁকিপূর্ণ। তাহলে এই মুডিজের এই যে আশঙ্কা, এটি কি সত্যি, নাকি আসলে আমাদের ব্যবসায়ের স্বার্থে এই রিস্কটা নেওয়া যেতেই পারে? ওকে, দেখেন এটার অবজেক্টিভটা কি ছিল। এটার অবজেক্টিভ হচ্ছে যে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলা এই ৫ই আগস্ট এবং এই তৎপরবর্তী পর্যায়ে বিভিন্ন কারণের ভিতর কয়েকটা কারণ বলা হচ্ছে। একটা হচ্ছে যে এক্সচেঞ্জ লসের কারণে হতে পারে, ফ্যাক্টরি কিছু শাটডাউনের ক্ষেত্রে কিছুদিন বন্ধ ছিল সেটা হতে পারে, বৈশ্বিক যে ইনফ্লেশন হয়েছিল তার পরিপ্রেক্ষিত হতে পারে। বিভিন্ন কারণের জন্য যেগুলা বন্ধ ছিল, বাট সেগুলোকে তাদের ক্যাশ ফ্লোকে চালু রাখার জন্য, তাদের যে লাইবিলিটি ছিল সেটাকে স্ট্রেচ আউট করার জন্য তাদেরকে একটা নাম বলা হচ্ছে যে নীতি সহায়তামূলক সার্কুলার জারি করা হয়েছে। এটার একটাই অবজেক্টিভ হচ্ছে যে কিছু বন্ধ ইন্ডাস্ট্রিকে নতুন করে চালু করা, যেগুলা স্ট্রেচ আউট ইন্ডাস্ট্রি আছে সেইগুলোকে তাদের কমফোর্ট জোনে নিয়ে আসা। আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের সামনে একটা জিওপলিটিক্যাল এবং ট্যারিফ ইস্যুতে বাংলাদেশের সামনে একটা অ্যাডভান্টেজ তৈরি হয়েছে, এবং এই অ্যাডভান্টেজের ফলে উই আর গেটিং হিউজ অর্ডার ফ্রম দ্য ইউএস মার্কেট অ্যাজ ওয়েল এজ ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট। এবং যে সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো আছে, দে আর নাও ফুল অফ অর্ডার্স। তো এই অপরচুনিটিগুলোকে কাজে লাগানোর জন্যই আসলে আমাদের যে সমস্ত গার্মেন্টস টেক্সটাইল কারখানাগুলো বন্ধ হয়ে আছে, যারা তাদের ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে বা তাদের লাইবিলিটি পেমেন্ট না করার ফলে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল স্টাক আপ হয়ে গেছে, সেইগুলোকে চালু করার জন্য। এবং আরেকটি কারণ আপনি দেখবেন যে গত বছর থেকে আমাদের টাকার এগেনস্টে ডলারের মান, টাকা অত্যন্ত অবমূল্যায়িত হয়েছে, এবং ৮৬ টাকা ডলার ফর দ্য লাস্ট 2 ইয়ার্স আমি যদি ধরি, যে ৮৬ টাকা মানে ৮৬ টাকা থেকে ১২২ টাকা এসেছে, সেটা বলতে যাচ্ছেন? অ্যাবসলিউটলি। যার ফলে যারা ডেফার্ড এলসি করেছিল, ইউপাস এলসি করেছিল, স্পেশালি দ্য শিপিং ইন্ডাস্ট্রি, লাইক স্পিনিং ইন্ডাস্ট্রি, লাইক দ্য হেভি, তাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ এক্সচেঞ্জ লস হয়েছে, যেটাকে তারা কোনোভাবেই আর কভার আপ করার জন্য খুব ক্যাশ ফ্লোতে ক্রাঞ্চে পড়ে গেছে। সো দে ক্যান অলসো টেক দ্য অপরচুনিটি। অন দ্য টপ অফ দ্যাট, এটা একটা ডেডলাইন বলা আছে যে 25 30 জুনে যাদের ক্লাসিফিকেশন, যারা এসএসডিএফপিএল মানে সাবস্ট্যান্ডার্ড থেকে, কারেক্ট, তাদেরকে এই অ্যাডভান্টেজটা দেওয়া হয়েছে। আর বিয়ন্ড দ্যাট, যাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, তাদেরকে আমাদের সেন্ট্রাল ব্যাংক তাদের টোটাল সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন পাচ্ছি, এবং আমরা হোপফুল যে এটার সুফল আমরা পাবো। যে এক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহক, যে আমার প্রশ্নের উত্তরের সাথে আমি আরেকটু, যেহেতু আপনার প্রসঙ্গক্রমে এসে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দিয়েছে ৩০০ কোটি টাকার নিচে, আপনাদের ব্যাংকও কি ভাবছে আসলে কোনো বন্ধ কারখানা চালুর ব্যাপারে? ইয়েস, কারণ হচ্ছে যে আমাদের যে সমস্ত ইয়েগুলি ছিল, স্ট্রেস অ্যাসেটগুলো ছিল, অ্যাকচুয়ালি দে আর টেকিং দ্য অপরচুনিটি অফ দ্যাট, যে তারা অনেকে হয়তো ছেড়ে দিয়েছিল যে দে উইল গো ফর দিস এন্টায়ার লে অফ পজিশনস, বাট তারা এখন কিন্তু এই সুযোগটা নিয়ে দে আর ট্রাইং টু ওয়েক আপ, এবং তারা আবার সেটাকে করে তাদের সচল করার জন্য তারা এই ফ্যাসিলিটিটাকে এনজয় করছে। এবং পুরো প্রক্রিয়া মনে হয় ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, রাইট? অ্যাবসলিউটলি। তো সেই কারণের জন্য এটা যাতে করে কেউ বেশি
অপরচুনিটি না দিতে পারে, সেই জন্য একটা টাইম ফ্রেম এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট। জি, আপনি মুডিজের প্রসঙ্গে যেতে যাচ্ছিলেন। আর দেখেন মুডিসের, মুডিস যে ইন্টারন্যাশনাল রেপুটেড ক্রেডিট রেটিং কোম্পানি, এখানে আমাদের কি, আমাদের প্রত্যেকটা ব্যাংকের যে ডিপোজিট বাকেট দেখেন, সেটা হলো আমাদের মোস্ট অফ দ্য ডিপোজিট বাকেট হলো 3 মাস টু 6 মাস। তো আমরা নর্মালি আমাদের প্রত্যেকটা ব্যাংকের যে প্রজেক্ট ফিনান্স বলেন বা টার্ম লোন বলেন, আমরা দিয়ে থাকি 3 থেকে 5 বছরের জন্য, যেহেতু টু অ্যাভয়েড দ্য অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ। তো এক্ষেত্রে যেহেতু আমাদের একটা, আমি কয়েকটা আঙ্গিক বলছি, একটা আঙ্গিক হচ্ছে যেহেতু এই আমাদের একটা বড় অ্যামাউন্টের একটা লোন, স্পেশালি বড় লোনগুলি, তাদেরকে 10 বছরের ফ্যাসিলিটির জন্য সুপারিশ করা হয়েছে, যাতে করে এখানে একটা অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচের একটা সমস্যা কোন কোন ব্যাংকের ক্ষেত্রে আসতে পারে, যাতে স্পেশালি দোজ ব্যাংকস আর সাফারিং ফর দ্য লিকুইডিটি ক্রাইসিস। আর দ্বিতীয়টা বলছে যে এখানে আমাদেরকে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে যে এইটার আলোকে যারা পেমেন্ট করতে পারছিল, যাদের ক্যাশ ফ্লো পারমিট করে, তারা আবার এটার ভিতরে যেন সুযোগ না নিয়ে নেয়। সেই কারণের জন্য সেন্ট্রাল ব্যাংক এটা ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের উপর ডিপেন্ড করেছে। তো দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অন আওয়ার পার্ট, যে এখানে যেন কোনো অপরচুনিটি ঢুকে আবার এটাকে সুযোগ নিয়ে এন্টার ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে যেন আবার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি না করে। সেটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে মুডিজের। এবং আপনি যেটা বললেন এটি ব্যাংকের উপরই নির্ভর করে, আসলে ব্যাংক নিজে থেকে এগুলো সেপারেট করতে হবে। আমি আরেকটি বিষয় আসি, যে মুডিজের এই বিষয়টি, এটি আরেকটি বিষয় বলেছিল, ঋণ খেলাপির প্রকৃত চিত্র উঠে নাও আসতে পারে, কান্ট্রি রেটিংয়েও প্রভাব পড়তে পারে। অ্যাবসলিউটলি, এই দুইটা বিষয় কি আপনি বলবেন একটু? কারেক্ট। কারণ আমাদের যে স্পেশালি ইন দিস ইয়ার আপনি দেখেছেন যে আমাদের খেলাপি ঋণের অনেকটা আসল চিত্র চিত্রায়িত হয়েছে। আমাদের খেলাপি ঋণের পরিমাণ 30% প্লাসে গিয়েছে, যেটা এক বছর আগেও এটা 10% চিহ্নিত ছিল। তো এইটা এই নীতি সহায়তার এই সার্কুলারের ফলে অবশ্যই তাদেরকে বিজনেস রান করে দেওয়ার সুবিধার্থে তাদেরকে তো ডিক্লাসিফাই রাখতে হবে। তো সেটা করতে যে আমাদেরকে আবার ক্লাসিফিকেশনটাকে যেন আমরা আবার কার্পেটের আন্ডার দ্য কার্পেট না নিয়ে আসি, এবং এটাকে যেন আমরা আবার কোনো ধরনের মনিটরিং এর কোনো শৈথিল্যতে না নিয়ে আসি, সেই দিকে আমাদেরকে নজর দিতে বলেছে। আমরা ধরে নিব যে দিস অ্যাসেটস অলদো ইট হ্যাজ বিন টার্মড ইনটু এ রেগুলার অ্যাসেট, বাট এটা একটা স্পেশাল ওয়াচে রাখতে হবে, যাতে করে আমাদের এইটার মনিটরিং এর বা আমাদের এখানে কোনো ধরনের কোনো শৈথিল্যতা না আসে। এবং আমাদের ইন্টারনালি হোয়াট শাহজালাল ইসলামী ব্যাংক টেকেন দ্য ইনিশিয়েটিভ, যে আমরা এটাকে করলেও আমাদের ইন্টারনাল রেগুলেশনে আমরা কিন্তু এটা স্ট্রেস অ্যাসেটের ভিতরে রাখবো, এবং আমাদের ইন্টারনাল যে এসএমডি স্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনস আছে তাদের মনিটরিং এর আওতায় আনবো। সেটা কখনোই রেগুলার পিপল দিয়ে এটাকে মনিটর করা হবে না। জি, কান্ট্রি রেটিং এ কোনো প্রভাব পড়তে পারে কিনা? আপনি জানেন মুডিজের কান্ট্রি রেটিং রয়েছে, বাংলাদেশের একটি রেটিং রয়েছে, এবং এটার জন্য যখন এই রেটিংটা অবনমন হয় তখন কিন্তু আসলে আমাদের ফরেন ফাইন্যান্সিং এ কস্ট বেড়ে যায়। এই ক্ষেত্রে প্রভাব পড়তে পারে কিনা? দেখেন, এটা তো একটা কম্পোনেন্ট। আপনি এটা ছাড়াও আমাদের ফরেন কারেন্সি কিন্তু এস্টাবলিশ হয়ে মানে স্টেবল পজিশনে রয়েছে। আমাদের রিজার্ভ কিন্তু বাড়ছে, আমাদের টাকা কিন্তু অ্যাপ্রিশিয়েট করছে, আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের রেমিটেন্স বাড়ছে, আমাদের কিন্তু অনেকগুলো পজিটিভ ফ্যাক্টর কিন্তু কাজ করছে। সো ইয়েস, এই ব্যাংকিং এই সার্কুলারের ফলে তাদের এটা কনসার্নটা হলেও, এইটার মাধ্যমে আমরা যদি একটি নির্দিষ্ট সংখ্যক ইন্ডাস্ট্রিকে আমরা যদি আবার চালুর আওতায় আনতে পারি এবং তাদের প্রোডাক্টিভিটিকে আমাদের ক্যাশ ফ্লোতে করাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এটা শর্ট টার্মে এটা ইম্প্যাক্ট করলেও লং টার্মে এটার বেনিফিট আমরা পাবো। জি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন যে আমাদের দেশের রপ্তানি শুধুমাত্র একটি সেক্টরের উপর নির্ভরশীল, তৈরি পোশাক খাত। ব্যাংকও কিন্তু এখন একটি খাতের উপরে নির্ভরশীল অনেক ক্ষেত্রে। এখন যে নতুন একটা সুযোগ এসেছে যে বন্ধ কারখানাগুলোকে চালু করার জন্য, আপনারা কি এখন পিক এন্ড চুজ করতে পারেন কিনা, অথবা অন্য সেক্টরে ধাবিত করার জন্য সহযোগিতা করতে পারেন কিনা? দেখেন, আমাদের দেশের, আপনি ঠিকই বলেছেন, আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আগে থেকেই ছিল সেগুলো তো ছিল আপনার
গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল রিলেটেড। ইট ইজ নট লাইক দ্যাট যে কোনো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আপনার এখানে কোনো স্ট্রাগলের ভিতরে এসছে, বাট আমার কাছে মনে হয় দ্যাট পার্সেন্টেজ উইল বি মাস লেসার। জি। তো এই নীতি সহায়তার আলোকে আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন হবে এরকম চিন্তা করার কোনো কারণ নাই। জি আমাদের যে এটা কিন্তু কোনো নতুন ফ্যাসিলিটি দেওয়ার নীতি জি। সহায়তা না, এক্সিস্টিং ফ্যাসিলিটিকে স্ট্রেচ আউট করার সহায়তা। জি তো জি সুতরাং আমাদেরকে নিজেদের স্বার্থে আমাদেরকে এই যে গার্মেন্টস টেক্সটাইলের যে আমাদের এক্সপার্টিস তৈরি হয়েছে, যে আমাদের যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি সেট আপ করলে আমাদের স্কিল ম্যান পাওয়ারের কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের শুধুমাত্র যদি আমাদের এনার্জি রিসোর্সেস অ্যাভেলেবিলিটি করতে পারি তাহলেই কিন্তু আমাদের গার্মেন্টস টেক্সটাইলের সম্ভাবনা অত্যন্ত বেশি আকারে আছে। এই কারণে যে বাংলাদেশ ইজ দ্য হাইলি ডেন্স পপুলেটেড কান্ট্রি, এখানকার ম্যান পাওয়ারের যে অ্যাডভান্টেজ আছে, এখানকার যে গ্যাসের যে অ্যাডভান্টেজ ছিল, এটার ফলেই কিন্তু আসলে গার্মেন্টস টেক্সটাইল তৈরি হয়েছে। বাট এখন আমাদের ইয়েস we have to take the call of to diversify our product, especially high tech item, especially the electronics item and IT sector and some other sector like the লেদারেরও আমাদের যথেষ্ট পটেনশিয়াল আছে। এবং আমাদের যে কল সেন্টারগুলি তৈরি হচ্ছে, সেই কল সেন্টারগুলোর এখান থেকেও কিন্তু আমাদের একটা সাবস্টেন্সিয়াল ম্যান পাওয়ারকে আমরা ইউটিলাইজ করতে পারি। তো আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমাদের গার্মেন্টস টেক্সটাইলের উপর বেসিস করে আমাদের এক্সপোর্টের ভলিউমটাকে খুব একটা বেশি দূর আমরা নিতে পারছি না, যার ফলে আমরা ভিয়েতনামের দেখেন, আপনার এক্সপোর্ট ভলিউম দেখেন আর আমাদের এক্সপোর্ট ভলিউম দেখেন, ইট ইজ বোধহয় $300 বিলিয়ন ভার্সেস দা $50 বিলিয়ন এরকম পর্যায়ে আছে, বিকজ ভিয়েতনামের কনসেন্ট্রেশন ইজ ইন ডিফারেন্ট ডিরেকশনস, ইজ দ্য মোর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, আপনার হাইটেক আইটেমের উপরে দে আর মোর কনসেন্ট্রেটিং টু দ্য ইলেকট্রনিক্স প্রোডাক্টস, আইটি প্রোডাক্টস and some other diversified product. জি, আমরা অবশ্যই আদার ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ইলেকট্রনিক, আইটি, এবং আপনি নতুন একটি বিষয় বললেন কল সেন্টার, এটিও একটি সম্ভাবনা হচ্ছে এবং এটা দিয়ে কিভাবে সাপোর্ট করা যায় এ নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি মোসলে ভাই, আপনি বলছিলেন যে আরও সম্ভাবনাময় যে খাতগুলো রয়েছে, এটি যদি আবার বলতেন, এই খাতগুলোকে বিকশিত করার জন্য ব্যাংকিং খাত থেকে কি সহযোগিতা করা যেতে পারে, অথবা সরকারের নীতি নির্ধারণ পর্যায় থেকে কি সহযোগিতা করা যেতে পারে? দেখেন, এটার জন্য কিন্তু অলরেডি একটা করা হয়েছে, যে আমাদের যে স্টার্ট আপ ছিল, ফান্ড গুলো ছিল আমাদের প্রত্যেকটা ব্যাংকের কাছে, এটাকে করে কিন্তু একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ফর্ম করা হয়েছে। দেখেছি যে সমস্ত আমাদের যে ইয়াং জেনারেশন, আমাদের পপুলেশন 66% ইয়াং জেনারেশন, এবং এদের ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু শিক্ষিত ইয়াং জেনারেশন আছে। ইফ দে গেট সাম ক্যাপিটাল at the time of beginning of any business or with a new ideas especially, তাহলে তাদেরকে আমরা কিন্তু এখন এই স্টার্টআপ ফান্ড থেকে তারা এটা নিতে পারবে। ইট ইজ এ খুব রিসেন্ট ইনিশিয়েটিভ, এন্ড জি আমরা নিজে দেখেছি, কিন্তু এই ফান্ডের আকারটা তো খুব ছোট মনে হয়। এটা ইনিশিয়ালি 600 কোটি টাকা দিয়ে করা হয়েছে। লেটস স্টার্ট, আই থিংক দ্যাটস ইফ ইট ইজ এ ওয়ান, তাহলে সাকসেসফুল ওয়ান, তাহলে অনেক ব্যাংকই এখানে আস্তে আস্তে এগিয়ে আসবে এবং আমরা ভেঞ্চার ক্যাপিটালকেও ফাইন্যান্স করতে পারবো। জি, এটা একটা গেল। আর দ্বিতীয়টা হলো যে সিএমএসএমই, যেটা আমাদেরকে বলা হচ্ছে যে কটেজ মাইক্রো এখন যেহেতু দেশে ইনভেস্টমেন্টের কম, সুতরাং প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এখন কনসেন্ট্রেশনটা হচ্ছে এই সিএমএসএমই এর ক্ষেত্রে। কারণ কর্পোরেট লেভেলে কিন্তু আর অ্যাপিটাইট নাই, নো ওয়ান এখন কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছেন না। এবং আপনি দেখেছেন যে আপনার কর্পোরেট সেক্টরে আপনার বিনিয়োগ কমেছে 6.something%, and that is the ever lowest in the history. জি, because I think that people might think about it for the political government and the stable government, এর পরে বোধহয় they might think about it। এটার কারণের জন্য আমাদের ইনভেস্টমেন্টের এবং ডিফারেন্ট ব্যাংকিং সেক্টরেরও ডিফারেন্ট লিকুইডিটি সমস্যা আছে, যার কারণের জন্য এই পজিশন হতে পারে। ব্যাংকিং খাতে লিকুইডিটির সমস্যাটাও একটু পরে বললেন, যে এটা তো আসলে আমরা জানি মাঝে একটু সমস্যার সমাধান হয়ে গেছে, ভালো ভালো ব্যাংকগুলোতে প্রচুর তারল্য রয়েছে।
কারেক্ট। আচ্ছা, আমি এটা শেষ করে নিই। জি। যার ফলে এখন কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাংকই আমরা কিন্তু এই এসএমই এবং এই কটেজ মাইক্রো কাস্টমার গুলাকে আপনি দেখেছেন যে অনেকগুলা ব্যাংক কিন্তু ডিজিটাল ন্যানো লোন ডিজিটাইজ করেছে, ছোট জি। ছোট লোন গুলাকে ডিজিটাইজ করেছে। আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে বলেছি যে আমাদের যে হাউস বিল্ডিং লোনের সিলিং বাড়িয়ে দেওয়া হোক, 5 কোটি করা হোক, জি। গাড়ির লোনের ক্ষেত্রে এটাকে ডাবল করে দেওয়া হোক, এবং অন্যান্য যে সমস্ত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটাকে ডাবল করা হোক। এগুলো অনেকগুলো কিন্তু আমাদের আমরা দিয়েছি, যাতে করে এই সিগমেন্টে আমাদের সংখ্যা বাড়াতে পারি। প্লাস আমাদের যে সমস্ত সেম এসএমই লোন গুলা ছিল, আমরা প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু আমরা তার সিলিংটাকে বাড়িয়ে দিয়েছি। যে আগে আমরা ফর এক্সাম্পল আমরা 50 লাখ করে দিতাম, সেখানে আমরা এখন আরো 1 কোটি টাকা করে দিচ্ছি, এক্সেট্রা এক্সেট্রা। তো যার ফলে এখন আমি যাদের এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে তাদেরকে আমি মোটামুটি বলতে পারি যে আপনি যে কোনো ব্যাংকে গেলে আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি ফুলফিল করতে পারবেন। কিন্তু কোয়ালিফাই করা কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে, কোয়ালিফাই করা। Correct. But the problem is that for the corporates, if someone wants to take the 500 crore to set up a big business, 500 crore, although the corporate জন্য is not a big volume, but এখানে কিন্তু খুব ব্যাংকের সংখ্যা কমে গেছে। আর 61টা ব্যাংকের ভিতরে আমার কাছে মনে হয় খুব বেশি হলে 10 থেকে 15টা ব্যাংক will be able to finance this sort of big project, because আপনি জানেন যে অনেকগুলা ব্যাংকের মার্জ হওয়ার প্রসেসে আছে, অনেকগুলো ব্যাংকের লিকুইডিটিতে প্রবলেম আছে, হ্যাঁ, যার ফলে আগে ওই সমস্ত ব্যাংকের যে সমস্ত কর্পোরেট কাস্টমার গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এই এক্সিস্টিং ব্যাংকের উপরে কিন্তু আমরা উই আর ট্রাইং টু ফ্যাসিলিটেট দোজ কাস্টমার্স যারা ওই সমস্ত ব্যাংকে স্টার্ট আপ হয়ে গেছে। সুতরাং ইনডাইরেক্টলি কিন্তু আমাদের উপরে কিন্তু অলরেডি নতুন ইনভেস্টমেন্ট গ্রোথ না হলেও আমাদের পুরনো ইনভেস্টমেন্টের থেকে কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু আমাদেরকে টেক ওভার ফর্মে আমাদের উপরে আসছে। জি, এই ক্ষেত্রে আমাদের শেষ করতে হবে। তো আপনার কাছে দুইটা প্রশ্ন। একীভূতকরণ করা যে ব্যাংকগুলো হচ্ছে, আপনারা ওই ব্যাংকের ক্লায়েন্টগুলো পাচ্ছেন, ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরত পাবে কিনা, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তারল্য সমস্যা রয়েছে কিনা। এই দুইটা বিষয় নিয়ে আমরা শেষ করব। দুইটা হচ্ছে, প্রথমটা আনসার হচ্ছে যে গভর্নর স্যার আই থিংক দিস ইজ সেভারাল টাইমস উনি অ্যাসিউর করেছেন যে মার্জার হলেও যারা ডিপোজিটার আছে, স্পেশালি দা ক্ষুদ্র আমানতকারী, ইন্ডিভিজুয়াল আমানতকারী, দে উইল গেট ব্যাক দ্য পেমেন্ট। আমার মনে হয় যে উনি প্রতি সপ্তাহেই কোনো না কোনো স্টিল ইজ গিভিং দ্য অ্যাসুরেন্স টু দ্য ডিপোজিটর, স্পেশালি যখন এই ব্যাংকটা যখন গভর্নমেন্ট আন্ডারটেকিং এ চলে যাবে তখন তো দে উইল গেট দ্য ফুল কনফিডেন্স, দে শুড গেট দ্য ফুল কনফিডেন্স অফ গেটিং ব্যাক দেয়ার মানি। এটা আর লিকুইডিটি প্রবলেমের ক্ষেত্রে আমি যেটা বলছি যে দেখেন যে সমস্ত লোনগুলো স্টাক আপ হয়ে গেছে, সেই সমস্ত লোনগুলো কিন্তু ফেরত নিয়ে এসে ক্যাশ ফ্লোকে ব্যাংকিং আনা, এটা কিন্তু সময়ের ব্যাপার, এটা খুব সহসায় হবে না। সুতরাং আমি যেটা বলছি যে কয়েকটা ব্যাংক দেখবেন যে খুব বেশি ভালো করবে, বিকজ দে আর গেটিং দ্য ডিপোজিটস of other which is supposed to be deposited to other banks. আরেকটি হচ্ছে they are as well as they are getting the business of those banks. যার ফলে আপনি গুটি কয়েক ব্যাংকের প্রফিটেবিলিটি দেখবেন বা বিজনেস ভলিউম দেখবেন যে ইভেন 100% গ্রোথ। জি জি, আমরা দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার ইনফরমেশনগুলো। আশা করি ভবিষ্যতে আবার আপনাদের সাথে কানেক্ট হবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।